গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদী মার্চ। বৈষম্য বিরোধী দেশ গড়ার দৃপ্ত স্লোগানে মুখরিত রাজপথ। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সংস্কার করব, গড়ে তুলব একটি মানবিক বাংলাদেশ। আগে যে নৈরাজ্যতা দেশে ছিল সেই নৈরাজ্যতা আর কখনো হতে দেওয়া হবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের রাজনীতি করার সুযোগ নেই, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার। দুদকের জালে মানিকগঞ্জ এক আসনের সাবেক এমপি দুর্জয়। ব্যাপক দুর্নীতির তথ্য প্রমাণ। নানা অনিয়ম অর্থ পাচারের অভিযোগে এস আলমের পণ্য আমদানি বন্ধ। 7 ব্যাংকে লেনদেন জটিলতায় দিশেহারা আমদানিকারকরা। এখনো পানিবন্দী লক্ষ্মীপুরের 5 লাখ মানুষ। নদী খেকো প্রভাবশালীদের দখল দূষণকে দায়ী করছেন স্থানীয়রা। নদীর নাব্যতা ফেরানোর তাগিদ। কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার। হতে পারে 15 বছরের কারাদণ্ড। এখনো প্রকাশ্যে বিবৃতি দেননি মার্কিন প্রেসিডেন্ট। এবং 8 বছর পর ভুটানের কাছে হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে লাল সবুজের জয়ের নায়ক মুরসালিন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। স্বৈরাচারী সরকার পতনের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদী মার্চ কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রে। বৃহস্পতিবার বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া ওই মিছিলে সামিল হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রক্তক্ষয়ী আন্দোলনে হারানো সহযাত্রীদের স্মরণে যাদের চোখে জ্বলে ওঠে নতুন দিনের স্বপ্ন, আর কণ্ঠে ছিল তারুণ্যের বলিষ্ঠ উচ্চারণ। 3:30 নাগাদ শুরু হয় শহীদী মার্চ। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এই পুরো যাত্রাপথে ছাত্র জনতার মুখে ছিল নানা স্লোগান। শহীদ মিনার প্রাঙ্গণে শহীদী মার্চকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির হন ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শহীদী মার্চে অংশ নিতে আসেন জুলাই আন্দোলনে স্বজন হারানো অনেকেই। এ সময় অশ্রুসিক্ত চোখে সন্তান হত্যার বিচার দাবি করেন তারা। সরকারের যে ব্যবস্থা কাঠামো ছিল তাদেরকে সবার আইনের আওতায় নিয়ে আসা হোক, দ্রুততম শাস্তির দেওয়া হোক। অন্ততপক্ষে একটি মায়ের কথা চিন্তা করে হলেও আপনারা এই লাশটিকে তোলার ব্যবস্থা করুন। শহীদী মার্চে অংশ নিতে আসা অনেকেই আশা করেন রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে তা যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। আন্দোলনে বের হয়েছি, বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। এখন আমাদের মাত্র শুরু হলো, আর অনেক দূর পথ যাওয়া। এত দ্রুত তো কোনো কিছু করা যায় না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। এই বিজয় সারা বাংলাদেশের জন্য, এই বিজয়কে আমরা ইনশাআল্লাহ অক্ষুণ্ণ রাখবো। শহীদী মার্চ শেষে শহীদ মিনারে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ফ্যাসিস্টদের দোসর হওয়ার চেষ্টা করা হলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপদখলকারী ও সিন্ডিকেটদের অবস্থান এদেশে হবে না। কোটা আন্দোলনের জের ধরে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যে রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার সমাপ্তি ঘটে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। জুবার সানি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
ফ্যাসিবাদী পরাজিত শক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় গণভবনকে জাদুঘর করারও সিদ্ধান্ত হয়। স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন ৫ আগস্ট। পতন হয় আওয়ামী সরকারের ১৬ বছরের দীর্ঘ শাসনের। গণদাবিতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। এক মাস পূর্তির দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় ফ্যাসিবাদী দলের রাজনীতি নিয়ে। যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, গণভবন গণমানুষের না হওয়ায় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবনকে যেহেতু এদেশের মানুষ, ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জানান, শ্রমিকদের দাবি পূরণ করতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জুলাই গণহত্যায় শহীদদের তালিকা তৈরি করে দ্রুত তাদের পরিবারের সাথে সভা করা হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের তালিকা হয়েছে। একথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে দেয়া বার্তায় এই কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের সকল শহীদের পরিবারের সঙ্গে কয়েকদিনের মধ্যেই তিনি সাক্ষাৎ করবেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রধান উপদেষ্টা জানান, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতর কাজ শুরু করেছে। ডক্টর ইউনূস বলেন, একটি দুর্নীতিগ্রস্ত এবং ভঙ্গুর অর্থনীতির দেশ রেখে পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তাই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করবে অন্তর্বর্তী সরকার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে জানিয়ে বিশেষ বার্তায় ডক্টর ইউনূস আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যেতে হবে, কারণ বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার শিক্ষিত এবং দক্ষ জনশক্তি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অবশেষে বিদায় নিল বহু বিতর্কের জন্ম দেওয়া আউয়াল কমিশন। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে পদত্যাগ পত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল এই কমিশন। বিদায় বেলায় সংস্কারের নানা সুপারিশ তুলে ধরে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি।
5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনেই জরুরি সংবাদ সম্মেলনে আসেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আওয়াল 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বর্তমান সরকারের অধীনে সামনে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়েও তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। ব্রিফিং চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন। শাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানায়নি। শাহজাহান খানকে সকালে আদালতে তোলা হতে পারে। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদকের জালে ফেঁসে যাচ্ছেন মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। বিআইডব্লিউটি এর জমি দখল, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধভাবে বালু উত্তোলন সহ বিস্তর অভিযোগ ও দুর্নীতির বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। গোয়েন্দা প্রতিবেদনও মিলেছে দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের টানা 2 মেয়াদের এমপি ছিলেন নাইমুর রহমান দুর্জয়। দুর্দণ্ড প্রতাপশালী মানিকগঞ্জ 1 আসনে সাবেক এই সংসদ সদস্যর অত্যাচারে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। আমাদের গ্রামের 99% লোক অতুষ্ট। আস্তে আস্তে খাইতে খাইতে কমতে কমতে নিচের দিকে আসি, এইভাবে আসে আর কি। উনি জোর জুলুম করে চলছে এই দেশে। ক্ষমতায় থাকাকালীন কেবল ভয়ভীতি নয়, চাকরি দেবার নামে হয়রানি, মানুষের কৃষি জমি দখল থেকে শুরু করে সরকারি জমি ও প্রকল্পে কালো থাবা বসিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চাকরির জন্য টাকা দিছে, সেই চাকরিও দেয় নাই, তাদের টাকাও ফিরিয়ে দেয় নাই। তার ভোট আছে, তার অত্যাশন লোকজন আছে, নেতাকর্মীদের আছে, মানে 180 টাকা পায় আর কি। ঘাটের কাউন্টার খরচ আছে, টিকিটের খরচ আছে। রাস্তা তো ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। জিও ব্যাগ বা কোনো বস্তা এই দিয়ে আমাদের এখানে কোনো ফেলাই নেই। ডিজার বসে বসে মাটি কেটে বলে বালি বেছে, ভালো জমি নষ্ট করতেছে। তবে ক্ষমতার পালা বদলে এবার দুদকের জালে ফেসে যাচ্ছেন দুর্জয়। দুদক সূত্রে জানা যায়, ঘিওর, বৈকণ্ঠপুর ও মানিকগঞ্জ সদরে বিপুল জমি থাকার পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে তার। এসব সম্পদ দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অর্জিত বলে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সংস্থাটি। ফলে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মানিকগঞ্জ 1 এর সাবেক সংসদ সদস্য ক্রিকেটার জনাব AM নাইমুর রহমান দুর্জয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং
নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। এতে এর সত্যতা পাওয়া গেছে। কেবল দেশে নয়, বিদেশেও অর্থ পাচার থেকে শুরু করে বিপুল অবৈধ সম্পদ থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নানা অনিয়ম ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দেশের অন্যতম ভোগ্যপণ্যের আমদানিকারক এস আলমের পণ্য আমদানি এখন বন্ধ। অস্থিরতা তৈরি হয়েছে ভোগ্যপণ্য আমদানি ও সরবরাহে। আর এস আলমের 7 ব্যাংকে এলসি বন্ধ ও লেনদেন জটিলতায় দিশেহারা আমদানিকারকরা। রতন দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের এই খাতুনগঞ্জ। এই বাজারের বেশিরভাগ আমদানি পণ্য নিয়ন্ত্রণ করে চট্টগ্রামের এস আলম গ্রুপ। এস আলমের পণ্য আমদানি বন্ধ থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেল এবং চিনি এগুলো হচ্ছে পুরো মার্কেট নিয়ন্ত্রণ করত, কিন্তু তাদের এই বিপদগ্রস্ত হওয়ার কারণে এখন কিন্তু সেটা সাপ্লাই চেইনটা অনেক কমে গেছে, যার কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হচ্ছে। বিকল্প হিসেবে আমাদের অন্য যারা আমদানিকারক আছেন ছোট বড় মাঝারি, তাদেরকে সমান সুযোগ করে দিতে হবে। এস আলমের চিনির সরবরাহ অব্যাহত থাকলেও ভোজ্য তেল সরবরাহে পড়েছে ভাটা। বর্তমান আমরা চিনিটাই পাচ্ছি আর অন্য মালের সরবরাহটা কম। অনেকে ভয়ে ডিউ কিনতেছে না, এই জন্য যে ওইখানে গেলে কি মাল পাবে কিনা বা মাল আটকে যাবে কিনা, সেজন্য ভয় কিনতেছে না। পণ্য সরবরাহ এখন স্বাভাবিক থাকলেও জটিলতা না কাটলে বাজারে বিপর্যয়ের আশঙ্কা করছেন এস আলম সংশ্লিষ্টরা। ব্যাংকে ধরেন আপনি ক্যাশ টাকা মানে যে পরিমাণ দরকার এখানে মার্কেটের জন্য ওই পরিমাণ ক্যাশ টাকা পাচ্ছেন, আপনি ক্যাশ টাকা না পাওয়াতে ধরেন এখানে ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে। আসালাম গ্রুপের যে আসালাম রিফাইন্ড সুগার এবং তেল ফ্যাক্টরি যাচ্ছে, আসালাম ভেজিটেবল, আসালাম সুপার এডিবল অয়েল, এসব ফ্যাক্টরিতে উৎপাদন এবং ডেলিভারি কার্যক্রম অদ্যাবধি আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আছে। তবে এস আলমের বিপর্যয়ের সুযোগে অন্যান্য আমদানিকারকরা ভোগ্যপণ্য আমদানির দিকে ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বানের পানি আসার 2 সপ্তাহ পেরোলেও বন্দি দশা থেকে মুক্তি মেলেনি লক্ষ্মীপুরবাসীর। এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। এই অবস্থায় পেছনে দখল দূষণের মৃতপ্রায় 110টি নদ নদীর দুরবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থানীয়দের বাধার কারণে একাধিকবার চেষ্টা করেও দখলমুক্ত করতে পারেননি তারা। নদীর নাব্যতা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সহায়তার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাভেলকে সাথে নিয়ে হাসান ওয়ালির প্রতিবেদন। ছবি তুলেছেন শেখ জালাল। মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদ লক্ষ্মীপুর। রয়েছে ছোট বড় অন্তত 110টি খাল নদী। নোয়াখালী আর ফেনী থেকে আসা বানের পানি নামার কথা ছিল এ পথেই, কিন্তু এসব নদী খালে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। রয়েছে প্রায় 2500 অবৈধ বাঁধ। দখল দূষণে বিপর্যস্ত এসব নদী উল্টো পানিবন্দী করেছে লক্ষ্মীপুরবাসীকে। বিশেষ করে ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী এবং বীরেন্দ্র খাল পানি নিষ্কাশনের অন্যতম পথ। প্রায় 200 কিলোমিটার দীর্ঘ এই নদী বা খাল মিশেছে মেঘনা নদীতে। অথচ এতদিনে এই 4টি নদী ও খালের আশপাশের পানি কমছে 2 থেকে 2.5 ফুট। এখনো তলিয়ে আছে বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ি। এসব নদী খাল দখলমুক্ত করতে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী, কিন্তু কার্যকর হয়নি কখনোই। অবৈধভাবে মাছের চাষ করার জন্য বাঁধ নির্মাণের কারণে এই পানিটা বাধাপ্রাপ্ত হচ্ছে। নোমানাবাদ থেকে আমরা আজাদনগর ব্রিজ পর্যন্ত এই যতটুকু জায়গায় খনন করে দিলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক বেঁচে যায়। প্রশাসন যদি হস্তক্ষেপ না করে সেক্ষেত্রে আপনার এখান থেকে পানি আরো 1 মাসও নামবে না। পানি উন্নয়ন বোর্ডও বলছে, প্রভাবশালীদের বাধার কারণেই নাব্যতা ফেরানোর উদ্যোগ ভেস্তে গেছে। স্থানীয় লোকজন তার প্রয়োজনীয় বলবো আমি, প্রয়োজনীয় রাস্তাঘাট করছে, ছোট ছোট রাস্তাঘাট করছে, তারপর হচ্ছে কালভার্ট করছে, তার বাড়ি যাওয়ার জন্য একটা মানে স্ল্যাব করে নিছে, যেটা হচ্ছে আসলে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এলাকাওয়ারি মানে এক একটা চারদিক থেকে মানে পানি আটকাই গেছে আর কি, এই কারণে পানিটা আসলে নামতে পারছে না। স্থানীয়দের সহায়তা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এই শিক্ষাবিদ।
রাজনৈতিক দলগুলো এখনও বিচ্ছিন্ন হয়ে আছে। এখন দৃশ্যপটে যারা আছে তারাও এসব দিকে খুব মনোযোগ দিতে পারছে, এটা আমি বলতে পারতেছি না। সুতরাং এইটার জন্য আমার মনে হয় সময় নিয়ে আমরা পদ্ধতিগতভাবে আইন আদালতের মাধ্যমে যেভাবে এগোতে হয় সেভাবে এগোতে হবে। স্মরণকালের এ বন্যায় লক্ষ্মীপুর জেলার 90% এলাকায় তলিয়ে যায়। পানি কিছুটা কমলেও অন্তত 5 লাখ মানুষ এখনো পানিবন্দী। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বাস করা এই জনপদের আশা আকাঙ্ক্ষা নদীকে ঘিরেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকর্তা নদীকে দখলমুক্ত করে প্রাণ ফেরানোর দাবি নদীপাড়ের বাসিন্দাদের। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর। ডাল ভাত কর্মসূচি বা রেশন বৃদ্ধির জন্য নয়, বিডিআর বিদ্রোহ হয়েছিল ভারত এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ ষড়যন্ত্রে, এমন দাবি করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। বিডিআর বিদ্রোহ নিয়ে হওয়া তদন্তে অনেক সীমাবদ্ধতা আছে বলে দাবি করেন সাবেক সামরিক কর্মকর্তা। জাতীয় প্রেসক্লাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করে উন্মত্ত বিডিআর জওয়ানরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। তবে 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার। একটি মামলা আপিল পর্যায়ে থাকলেও আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ এখনও শেষ হয়নি। এই ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত আদালতের অন্যতম শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বলছেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে ঘটেছিল এই বিদ্রোহ। তিনি কারিগর ছিলেন। 11টার মধ্যে পাশের একটি দেশে 11 বার টেলিফোন করতেন। তৎকালীন সরকারও এই বিদ্রোহের সঙ্গে জড়িত বলে মনে করেন সাবেক এ সেনা কর্মকর্তা। তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নানা কারণে গত 15 বছর চাকরিচ্যুত করেছে সশস্ত্র বাহিনীর অন্তত 250 কর্মকর্তাকে। এমন অভিযোগ করছেন চাকরিচ্যুত সামরিক কর্মকর্তারা। তাদের পক্ষের লোক না বা তাদের কথা শুনবে না, তাদের কথায় অপরাধ করবে না, অপরাধমূলক কোনো কাজে জড়িত হবে না, এই কারণে অফিসারদেরকে চাকরি হারাতে হয়েছে। যাদেরকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে তাদেরকে ফুল পেনশন এবং তাদের যেই বেনিফিটসগুলো আছে, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। অনেকে সন্তান, স্ত্রী সহ কিন্তু অনেক বিপন্ন জীবনযাপন করছে। চাকরি হারানো এসব কর্মকর্তার দাবি, বাহিনীতে ফেরার সুযোগ না থাকলেও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান করা হোক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাতে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে তাকে সিএমএম আদালতে তোলা হবে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমন, শাহজাহান খানকে কখন আদালতে তোলা হবে, সেই সাথে কতদিনের রিমান্ড চাইবে পুলিশ? সোহাগ, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু শাহজাহান খানকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আমাদের যেমনটি জানিয়েছেন যে পুলিশের উপকমিশনার রেজাউল করিম, তিনি কিন্তু গতকাল রাতে আমাদের একটি বার্তার মাধ্যমে জানিয়েছিলেন। আমরা শুনেছিলাম আজ সকালে তাকে সিএমএম কোর্টে তোলা হবে এবং তোলার পরে ঠিক কতদিনের রিমান্ড তাকে চাওয়া হবে সেটি কিন্তু আমাদের তখন জানাননি, তবে শুনেছিলাম রিমান্ড চাওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা সিএমএম কোর্টে দেখিনি যে তাকে আনা হয়নি এবং আনা হবে কিনা সেটিও কিন্তু এখনো নিশ্চিত নয়। ধারণা করছি যে হয়তোবা বিকেলে নিয়ে আসতে পারে। আপনাদের জানিয়ে রাখি, শাহজাহান খানের বিরুদ্ধে কিন্তু তিনি কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে যে সাবেক সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কিন্তু দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, তার ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিং এর মামলা রয়েছে দুদকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা ধারণা করছি সেসব মামলায় বা এই ছাত্র হত্যার সাথে জড়িত বা সেই
মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। পাশাপাশি আপনারা জানেন যে তিনি কিন্তু 1986 সাল থেকে কিন্তু সংসদ সদস্য হিসাবে আসছেন। 86, 91, 96, 2001 এবং 9 এর পরবর্তী সময় পর্যন্ত কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন। এই সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে তার সময়ে। ছাত্র আপনারা জানেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময়ও তাকে নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছিল। ফলে আমরা ধারণা করছি পুরাতন মামলা পাশাপাশি যে নতুন সেই গণ অভ্যুত্থানের হত্যা মামলা পাশাপাশি দুর্নীতির দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো তাকে কয়দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে ভারতে থাকতে চাইলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলে চুপ থাকতে হবে। ভারতীয় গণমাধ্যম পিটিআইকে তিনি জানান, প্রত্যর্পণের অনুরোধ না জানানো পর্যন্ত তার মন্তব্য দুদেশের সম্পর্ক নষ্ট করবে। দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত সরকার। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তার আশ্রয় পাবার চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ। ভারতে অল্প সময় আশ্রয় চাওয়া হলেও পার হয়েছে দীর্ঘ 1 মাস। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেও ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এমন অবস্থায় শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় তবে তাকে চুপ থাকার পরামর্শ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পিটিআইকে তিনি জানান, দুদেশের সম্পর্কে যাতে প্রভাব না পড়ে এমন মন্তব্য করা থেকে তাকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে নয়াদিল্লিকে আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করারও আহ্বান জানান। Bangladesh doesn't have any politics left. I mean, there's only one party which is active and occupy everything. এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর দাবি যখন জোরালো হচ্ছে, তখন দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত সরকার। বিশ্লেষকরা এও বলছেন, হাসিনাকে ফেরত দিতে ভারত অস্বীকৃতি জানালে বাংলাদেশের বিশ্বাস আর বন্ধুত্ব উভয়ে হারাবে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এক নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। 1 নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। আবারও স্বাগত সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের 6ষ্ঠ মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মুরসালিন। অবশ্য এই গোলে নেপালের গোলরক্ষকের ভুলটাই বড় ভূমিকা রেখেছে। আর এই জয়ে 8 বছর পর ভুটানের বিপক্ষে হারের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে 2016 সালে 3-1 গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এই হারের পরে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে লাল সবুজেরা। এরপর প্রায় 8টি বছর পার হলেও মুখোমুখি হয়নি দুই দল। তবে 8 বছর পর ভুটানের বিপক্ষে মাঠে নেমে পুরনো হারের প্রতিশোধ নিয়েছে জামালতপুরা। পুরো ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণে ভীতিও ছড়িয়েছে অনেকবার, তবে কাঙ্ক্ষিত গোল এসেছে একবারই।
এদিন ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের পেছনে ভুটানের গোলরক্ষকের ব্যর্থতাই বেশি। দারুণ শটে বল জালে পাঠান তরুণ স্ট্রাইকার মোরসালিন। এক গোলে পিছিয়ে থেকে ভুটান সুযোগ পায় ম্যাচের 19 মিনিটে। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মাকে পরাস্ত করতে পারেননি তারা। প্রথমার্ধের শেষ দিকে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রাকিব। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান। বেশ কিছু আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার খেই হারিয়েছে ভুটান। অন্যদিকে ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ পায় বাংলাদেশও, তবে বল জালে জড়াতে ব্যর্থ হন জনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-0 গোলের জয় পায় লাল সবুজেরা। ইমরান হোসেন, নিউজ 24। ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।